আমাদের সাথে একজন চমৎকার অতিথি আছেন, আমার খুব পছন্দের একজন মানুষ, অধ্যাপক ডক্টর রফিউদ্দিন আহমেদ, যিনি একাধারে নরসাদ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে রয়েছেন এবং একই সাথে লিয়েনে এই মুহূর্তে তিনি দায়িত্বরত রয়েছেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। স্যার শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। স্যার, বাংলাদেশের দুটো ব্র্যান্ডেড প্রতিষ্ঠানে এই মুহূর্তে শিক্ষকতা করছেন এবং একই সাথে চমৎকার একটা বিষয় নিয়ে, মার্কেটিং নিয়ে আপনি শিক্ষার্থীদের পড়ান। কি দেখছেন, কি ধারা এগোচ্ছি আমরা? ব্র্যান্ডিং বাংলাদেশে কতখানি এগোতে পারলাম, নিজেদের ব্র্যান্ড কতখানি বানাতে পারলাম? থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ ভেরি নাইস কোয়েশ্চেন। আর কারণ মার্কেটিং নিয়ে আমি যেহেতু কাজ করি অলমোস্ট 21 বছর হলো এবার, সো 21 বছরে পড়াতে গিয়ে যা দেখলাম যে আমাদের আসলে বাংলাদেশে যদি ব্র্যান্ডিং করি, ব্র্যান্ডিং বাংলাদেশ আগের জায়গাতে হয়তো আছে বা ইমপ্রুভ হয়েছে, কিন্তু এটা আরও অনেক বেশি ইমপ্রুভ হতে পারতো। কারণ একটা দেশকে যদি আমরা নেশন ব্র্যান্ডিং যদি শব্দটা বলি, একটা দেশ 6-7টা এরিয়াতে ফোকাস করলে কিন্তু নেশন ব্র্যান্ডিং হয়। ধরুন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি কিনা, ট্যুরিজম ডেভেলপড কিনা, বা আমাদের শিক্ষিত বা স্কিল জেনারেশন আছে কিনা, তারপর আমাদের কালচার আছে কিনা, এরকম 4-5টা এরিয়া কাজ করে, যে কোনো দেশ কাজ করে। যেমন তারপর জাপান কাজ করে ইলেকট্রনিক্স, টেকনোলজি, কালচার, ইন্ডিয়া কাজ করে একটা ফোকাস নিয়ে। তো আমাদের আসলে ফোকাসগুলো ঘুরে গিয়েছে মনে হয়, আমরা কোনোটাই ফোকাস না। তা আমরা হতে পারে আমাদের কালচার নিয়ে করতাম বা এডুকেশন নিয়ে করতাম বা আমাদের শিক্ষিত জনগোষ্ঠী নিয়ে করতাম, কিন্তু আমরা আসলে এই নেশন ব্র্যান্ডিং জায়গাটা একটু আটকে গিয়েছি। আমরা স্যার জ্যাক অফ অল ট্রেড হওয়ার একটা চেষ্টা করেছি, কিছুই শেষমেশ কুলিয়ে উঠতে পারিনি, এমন একটা মন্তব্য প্রায় সময় আমরা শুনি। বাংলাদেশের জন্য অ্যাজ এ মার্কেটিং প্রফেশনাল আপনার 21 বছরের অভিজ্ঞতা কি বলে, সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র কোনটা ছিল, যেখানে ফোকাস করলে হয়তো আমরা অ্যাজ এ নেশন নিজেকে ওয়েল স্টাবলিশ করতে পারতাম, ওয়েল প্লেসমেন্ট করতে পারতাম? কি মনে হয় আপনার? আমাদের দেশে আমরা কিন্তু অনেক কিছু প্রোডাকশন করি না। কোনো কান্ট্রি হয়তো খুব এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, তারা ওইটাতে ফোকাস করে, কিন্তু আমাদের যেহেতু বিশাল মানুষ জনসংখ্যা, আমরা জনসংখ্যাকে সারা পৃথিবীতে এক্সপোর্ট করি। আমরা যেটাকে বলি ফরেন রেমিটেন্সে আমরা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হতে পারতাম। গার্মেন্টসে আমরা যেমন মোটামুটি সারা দুনিয়া চিনে যে বাংলাদেশের গার্মেন্টস, তো ওইটা আমরা একটু ভালো করেছি। কিন্তু আমাদের এই যে মানুষকে পাঠানো, প্রবাসীদেরকে স্কিল করে পাঠাতে পারলে সেটা আমাদের সবচেয়ে বড় মানে রিসোর্সেস হতে পারতো। তো একটা প্রজেক্ট আমাদের হতে পারে যে আমরা বাংলাদেশে আমরা বিদেশে ম্যান পাঠাই, আমি বলি প্রায় ম্যান পাঠাই, কিন্তু ম্যান পাওয়ার পাঠাই না। এই ম্যানদেরকে পাওয়ার দেওয়ার কাজ করতে হবে। আসলে পাওয়ারটা হচ্ছে স্কিল। এখানে স্যার একটু আপনার কাছে এইটা নিয়েই আপনাকে জানতে চাচ্ছি যে ম্যান পাওয়ারের প্রসঙ্গটা এখন কিন্তু অনেকটা দেখা যায় হালকা হয়ে যাচ্ছে, যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা চলে আসছে, বা একটা শঙ্কার জায়গাতেও পড়ে যাচ্ছি আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি আসলে বন্ধু ভাবতে পারি নাকি প্রতিদ্বন্দ্বী। সেই ক্ষেত্রে আপনি ব্যবসা নিয়েও খুব ভালো, আপনার এখানটায় মানে জানাশোনা দক্ষতা, আপনি পড়াচ্ছেন মার্কেটিংয়ে এবং সেই সাথে শিক্ষকতাও করছেন। দুইটা ক্ষেত্রে একটু বলবেন যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কতটা আমাদের জন্য উপকারী হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস নিউ হাইপ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার খুব পছন্দের এরিয়াও। আসলে শঙ্কার জায়গাগুলো একটু বলবেন। শঙ্কা যেমন আমি আসলে এটাকে মানে আমার ডেফিনেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে যে এআই ইজ লাইক আওয়ার শুজ, আমাদের জুতার মতো। মানে আপনি জুতো ছাড়া হাঁটতে পারবেন, কিন্তু খুব দ্রুত হাঁটতে পারবেন না, বা বেশি দূর যেতে পারবেন না, পায়ে ফসকা পড়ে যাবে। কিন্তু ইফ ইউ হ্যাভ শুজ, আপনি অনেক দূর যেতে পারবেন, ফাস্ট যেতে পারবেন। সো এআই এসে আপনার কাজটাকে ফাস্ট করে দিয়েছে। মানে আপনার যে 24 ঘন্টা আপনি যদি প্রপারলি প্ল্যান করেন, তাহলে এটাকে আপনি 48 ঘন্টা বা 4 দিনের কাজকে একদিনে করে ফেলার ব্যাপারগুলো আসছে কিন্তু উঠে। তো আপনার টেকনোলজি আপনার এসছে জাস্ট আপনার কাজগুলোকে সহজ করার জন্য। যেমন অনেকে বলে আমরা এআই শিখবো, কিন্তু কোন এআই শিখবো, অনেক কনফিউজড। মানে ইউ আর জাস্ট, এটাকে বলে হচ্ছে মানে অ্যাপ ফ্যাটিক বলে এটাকে, বা কোনো প্ল্যাটফর্ম ফ্যাটিক বলে। সারাদিন কতক্ষণ আমি শিখতেছি এই ক্যানভা, কতক্ষণ শিখতেছি আরেকটা প্ল্যাটফর্ম। তো এইরকম র্যান্ডমলি প্ল্যাটফর্ম না শিখে যে কাজের তাকে সেই কাজেরগুলো শেখা উচিত। যেমন যেগুলো আমরা ডেইলি ইউজ করি, যেটা জেনারেটিভ বা জেনারেল অ্যাসিস্ট্যান্ট আমাদের হিসেবে কাজ করে, চ্যাট জিপিটি, তারপরে গ্রক, হ্যাঁ জেমিনাই, এগুলো হচ্ছে সবার জন্য। ধরেন প্রতিদিনের রুটি হচ্ছে এটা, সকালবেলা ব্রেকফাস্ট খায়, সবাই রুটি খায় বাংলাদেশে। দেন আপনার যদি প্রোডাক্টিভিটি বাড়ানোর লাগে, তাহলে আবার আরেক ধরনের 20-25টা শিখলেই আপনাকে হবে, হ্যাঁ, প্রোডাক্টিভিটির জন্য। আর কিছু ভাবে আমায় অটোমেশন করবো, আমার এই ওয়ার্ক ফ্লো অটোমেশন। ধরেন আজকে ধরেন জুলাস ভাই আজকে টিভিতে আসবে না, কিন্তু উনার হয়ে একটা অটো কিছু করে দিবে, তাহলে উনি হয়তো সেডান্স 2.0 আছে, উনার মতো ইমেজটা নিয়ে একটা ভিডিও করে উনার ভয়েস, উনার চেহারা, উনার মুভমেন্ট, উনার হাত নাড়া, এসবই তো এখন হচ্ছে। তো ডিফারেন্ট প্ল্যাটফর্মগুলো আসলে ডিফারেন্টভাবে কাজ করে, এবং এই কাজগুলো দিয়ে আপনি ধরেন অটোমেশন করলেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়ালেন, ক্রিয়েটিভিটি বাড়ালেন,
সেগমেন্ট ভাগ করা আছে। তো যেই শিখতে চায় তার আসলে এই 4টার যে কোনো একটা বা 2টা এক্সপার্ট হলে হবে। স্যার এই জন্য কি আমরা যথেষ্ট ইনস্টিটিউশন বা রিসোর্স লোকালি দাঁড় করাতে পেরেছি, নাকি এখনো আমাদের ফরেন রিসোর্সের উপরই ডিপেন্ডেন্ট করতে হয়, ফরেন ট্রেনারদের উপর ডিপেন্ড করতে হয়, অনলাইন কোর্সের উপর ডিপেন্ড করতে হয়? নিজেরা কি ওয়েল ট্রেনার তৈরি করতে পেরেছি কিনা? আমাদের দেশের মেন সমস্যা হচ্ছে এটা, কারণ আমাদের এখানে আমরা সবাই বলছি এআই বা এআই চাকরি খেয়ে ফেলবে বিভিন্ন রকমের। তো এ আসলে চাকরি খাবে না, ফাস্ট করে দেবে আমাদের কাজ। এআই যে জানে সে আপনাকে ঝামেলায় ফেলবে। সে বলবে বস দেখেন আমি তো সব কিছু পারি, কিন্তু রাফি স্যার তো খালি ঘুমায় আসে না। তখন অর্গানাইজেশন চিন্তা করবে রাফিকে আমরা রিপ্লেস করব। কিভাবে করব? তাহলে NA10 অথবা যে make.com ডিফারেন্ট ওয়েবসাইট আছে যেটা দিয়ে একটা automation করবে। রাফির কাজটা অটোমেট করে দিলাম, তার না আসলেও চলবে, তাকে আমরা নেক্সট মান্থ থেকে চাই না। ফেসবুক ডিক্লেয়ার করেছে 8,000 কর্মী তারা ছাঁটাই করবে অগাস্টে। সব কোম্পানি এখন পাইপলাইনে আছে, এবং আমার মনে হয় বাংলাদেশে এখনো শুরু হয়নি এআই এর কারণে চাকরি ছাড়া। হয়তো ডিসেম্বরের মধ্যে আপনার খবর পাবেন বা নেক্সট ইয়ারের মধ্যে যে এআই। প্রাইমারিলি আমি যে থ্রেডটা দেখি, এজেন্সিগুলো যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তারা একটা বিশাল চাপে হয়তো পড়তে যাচ্ছে। হ্যাঁ। কারণ এখনো এআই কে দিয়ে ঠিক ওরকম কন্টেন্ট ডেভেলপমেন্টের জায়গায় নতুন পিচ হয়তো তৈরি করা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে হিউম্যান টাচে ম্যাচিউরড করে নিতে হয়। বাংলাদেশ প্রেক্ষাপটে মিমি যে প্রশ্নটা দিয়ে শুরু করছিল, কতখানি আমাদের জন্য থ্রেট, লিটারালি স্যার কতখানি আমাদের জন্য আসলেই থ্রেট? যেহেতু এআই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম, মানে আমাদের এখন আমরা কাজ করি হচ্ছে গিগ ইকোনমিতে এখন বলছি, যে ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন রিমোট লার্নিং, কারণ আমরা এখন আছি 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। 5IR এর মেইন ফোকাস হচ্ছে ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম। আছি না 5th ছাড়িয়ে গেছি, এটা একটা বিশাল না, জিজ্ঞাসা কিন্তু। প্রতি 10 বছরে একটা করে রেভলিউশন আসে এখন। এআই এর কারণে এবার ফাস্টার হয়ে গেছে। তা হচ্ছে যেমন 4th ইন্ডাস্ট্রিয়াল 4IR ছিল হচ্ছে 2020 পর্যন্ত। Right. 20 থেকে আমরা এখন 5IR এ আছি। 5IR গত 5 বছর ধরে আছি। তো এটার মেইন কথা হচ্ছে আপনি রিমোটলি লার্নিং করবেন, রিমোটলি আর্নিং করতে পারবেন, যে কারণে ফ্রিল্যান্সাররা এখন প্রচুর বাড়ছে বাংলাদেশে। ইন্ডিয়া হচ্ছে সারা পৃথিবীতে নাম্বার 1 কান্ট্রি অ্যাজ এ ফ্রিল্যান্সার, বাংলাদেশ হচ্ছে 2nd। কিন্তু আমাদের এখানে যারা কাজ করছে তারা রিমোটলি ঘরে বসে কাজ করছে, সবচেয়ে মজার ব্যাপার। তো আমি এটাকে থ্রেট হিসেবে দেখি না, কারণ ফিউচার অফ ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, আপনি বাসায় বসে ইনকাম করতে পারবেন। তো বাংলাদেশে আমাদের যারা 7 লাখ ফ্রিল্যান্সার আছে ধরলাম, এই 7 লাখকে আমরা ট্রেন্ড করে যখন দেখবো যে এটাকে 50 লাখে নিয়ে যাব, আমার মনে হয় বাংলাদেশে ফরেন রেমিটেন্সের কোনো বিষয়ই হবে না। ঘাটতি হবে না। এটা আসলে পাওয়ারফুল। তার আগে হচ্ছে আপনি দেশ থেকে যে ম্যানকে ফিজিক্যালি ম্যান পাওয়ারে কনভার্ট করে দুবাই পাঠাচ্ছেন, সেখানে কাজ করে ফিজিক্যালি আসলো, এখন গিয়ে দেখবে তার কাজ কোনো মেশিন করতেছে, কুকার রোবট করতেছে, বস্টন ডায়নামিক্সের রোবট করতেছে, বিভিন্ন রোবট কোম্পানি বা হ্যানসন রোবোটিক্স করতেছে। তো তার আসলে ফ্লোর ক্লিনিং এ মানুষ লাগবে না সামনে, এখনই লাগতেছে না। কাজে এই ফিজিক্যালি এই লোকটাকে বিদেশে না পাঠিয়ে তাকে বরঞ্চ সরকার যদি এআই এবং অন্যান্য টেক স্কিলগুলো দেয়, সে কিন্তু পিরোজপুরের গ্রামে বসে কিন্তু মাসে 5 লাখ টাকা ইনকাম করার সুযোগ রাখে। এবং এই লোকদেরকে আবার নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দেশ বিভিন্ন ভিসা চালু করেছে, ডিজিটাল নোম্যাড ভিসা। একটু বলে দিচ্ছি, আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, ডিজিটাল নোম্যাড ভিসা ইন্ডিয়ানরা অনেক যাচ্ছে সারা পৃথিবীতে। যে আপনি দুবাই এখন সবচেয়ে বেশি ডিজিটাল নোম্যাড ভিসা দিচ্ছে, থাইল্যান্ড দিচ্ছে, 70টা দেশ আছে আপনাকে ডিটিভি ভিসা 5 ইয়ারের। মানে ডিজিটাল নোম্যাড ভিসা গেলে সুবিধা হচ্ছে কি, ওই দেশ চিন্তা করে এই লোক তো ভার্চুয়ালি কাজ করে, আমার কোনো চাকরি খাবে না, সে ভার্চুয়ালি ইনকাম করে, শুধু আমার দেশে ট্যাক্স পে করবে। বিদেশগুলো এখন এই ডিজিটাল নোম্যাড ভিসা, স্টার্টআপ ভিসা, এগুলাতে প্রচুর ফোকাস করতেছে। কিন্তু আমাদের না গেলেও চলবে, আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন এবং সবাই মিলে ইনকাম করেন। আমার মেইন ফোকাস হচ্ছে এই দেশে যাতে একজন ইনকাম করে, বাবা বা মা ইনকাম করে, বাপের হোটেল নামক শব্দ, একমাত্র দেশ যেটা আমাদের এখানে আছে। আমাদের দেশে বাপের হোটেল আছে। সেটা নিয়ে আপনি কাজ করছেন, আপনার কাজেরও বিস্তারিত জানবো স্যার, তবে এখন একটা বিরতি। তবে বিরতি যাওয়ার আগে একটু এতটুকু শুধু বলতে চাই, স্যার কেন আমার প্রিয় মানুষদের মধ্যে একজন, এরই মধ্যে আপনাদের বোঝা হয়ে গেছে, তিনি সম্ভাবনার কথা বলেন, সম্ভাবনাময় বাংলাদেশের কথা বলেন। সেই গল্পগুলো নিয়ে ফিরবো ছোট বিরতির উপরে। সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। সকালে বাংলাদেশ দেখছেন আপনারা। দর্শক, আপনাদের সাথে আছি আমি নাদির আঞ্জুম মিমি, এবং সেই সাথে আমাদের সাথে একজন অতিথিও রয়েছেন, অধ্যাপক ডক্টর রাফিউদ্দিন আহমেদ। আপনার সাথে স্যার বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল, এবং একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে ব্যবসার ক্ষেত্রটা, সেখানে তরুণ যারা আছে তাদেরকে মানে উদ্যোক্তা হিসেবে আনার যে উদ্যোগটা আপনি সেখানে কাজ করছেন, আপনার সেই কাজের বিস্তারিতটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 2019 থেকে আমি একটা ক্লাবের দায়িত্ব নেই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব। তো ওখানে তখন 4,000 to 5,000 মেম্বার ফেসবুক অনলাইন অফলাইনে ছিল।
বাট এখন সেটা প্রায় বেড়ে গত 6 বছরে 35,000, 35,000। তার মানে একটা পাবলিক ইউনিভার্সিটিতে যদি 6 বছরে 5,000 মানুষ থেকে চিন্তা করে 35,000 হয়, তাহলে গ্রোথটা আমি একটু খেয়াল করি। তার মানে কি সবাই আসলে শুধু চাকরি পিছনে ছুটছে না, এত মানুষ অ্যাটলিস্ট আগ্রহী হয়েছে যে আমি উদ্যোক্তা হব। আর আপনি যদি এখন আমরা যে জেনারেশন, আমরা এখন জেনজি, আলফা, বেটা আসছে গত 4 মাস 5 মাস আগে, 25 সালে 26-এর, এই জেনারেশনের মাইন্ডসেট হচ্ছে আমরা চাকরিজীবী হব না। এটা আমাদের ব্রিটিশদের একটা ধারণা ছিল যে আমরা ব্যাচে ব্যাচে আমরা উইল ক্রিয়েট নলেজ লেবার ইন ইউনিভার্সিটি। নলেজ লেবার শব্দটা খেয়াল করেন, নলেজ লেবার, চমৎকার শব্দ। নলেজ লেবার বানাবো, ব্যাচে ব্যাচে তৈরি হবে। এরা সবাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সেম জিনিস পড়ে ওরা মার্কেটকে সার্ভ করার জন্য রেডি হবে। এই মাইন্ডসেটে আমরা গত 400-500 বছর ধরে চলে আসছি। কিন্তু এই জেনারেশন এসে দেখলো যে আমি কেন এখানে কাজ করব। সামটাইমস এখন মানুষজন মাইন্ডসেট চেঞ্জ করছে। ওই কাজটাই ঢাকা ভার্সিটিতে আমি করে আসছিলাম এতদিন, যে মাইন্ডসেট চেঞ্জ করা। যে আমাকে কোনো টিচার বলে নাই যে আমি একজন উদ্যোক্তা হতে পারি, কিন্তু হয়তো দে আর লাকি, তাদেরকে একজন শিক্ষক বলছে যে তুমি মাল্টিপল ডিরেকশনে বড় হতে পারো। শুধু সরকারি চাকরি, প্রাইভেট চাকরি এটা একটা লাইন, আবার ব্যবসায়ী আর একটা লাইন, তুমি চাইলে তোমার ক্রিয়েটিভ লাইন নিয়ে কাজ করতে পারো। মানে আমাদের যে অদম্য যে মানুষ, আমরা শুধু একটা চাকরির জন্য আমাদের জন্ম হয় নাই। একমাত্র আমি মজা করেও বলি যে বাংলাদেশ একমাত্র দেশ, এই দেশে শুধু এমিল লাইফ রচনা মুখস্থ করিয়েছে আমাদেরকে যে আমি বড় হয়ে এটা 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 হবো, আর কোনো নাই। আমরা সবাই কিন্তু believe ডাক্তার আর me, ইঞ্জিনিয়ার হয়েছে। এখন মোর দেন 1000 প্রফেশনস আর দেয়ার। আপনি যদি আমি বাচ্চাদেরকে, আমার একটা প্রজেক্ট আছে, বাচ্চাদেরকে আমি ড্রোন পাইলটিং শিখাবো। কারণ ড্রোন পাইলটরা মাসে ঘন্টায় তারা ইনকাম করে। Correct. তারা কোথাও যায়, ফুটেজ নিয়ে নেয়, 1 ঘন্টা ফুটেজ, একটা সার্টেন টাকা নিয়ে চলে আসে। সো ইটস এ গুড প্রফেশন। তার ফ্রিল্যান্সিং ইজ এ প্রফেশন। ক্রেজিয়েস্ট আইডিয়া। তো আমরা উদ্যোক্তা ক্লাব থেকে এগুলো ডিফারেন্ট প্রফেশনাল এবং আইডিয়ার কথা বলি, যে তোমরা ঢাকা ভার্সিটিতে পড়তেছো বা বিভিন্ন ক্লাবে পড়ো, এন্টারপ্রেনার হতে চাও, কিন্তু কি নিয়ে হবা, যারা এগুলো এক্সপ্লোর করাই। তো কাজেই এই ছাত্রদের মধ্যে এগুলা তারা মজা পাচ্ছে হয়তো। চমৎকার স্যার। এই একটা জায়গায় তো একটা ভিন্নতা আসছে, যেটা নিয়ে, যেটার একরকম অ্যাম্বাসেডর হিসেবে আপনি কাজ করছেন। সাধারণ মানুষের কথা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যারা হয়তো চাইলেই আপনাকে রিচ করতে পারেন না, কারণ আপনার একটা রিসোর্সের লিমিটেশন আছে, আপনার সময়ের একটা নির্ভরশীলতা আছে। ধরুন আজ যারা আমাদের শুনছে এই মুহূর্তে, যে এই চ্যালেঞ্জটা নিজের মধ্যে ফিল করছে, কিন্তু তার সেই রিসোর্সটুকু নেই বা তার সেই গাইডলাইনটুকু নেই, তার কি কি বিষয়ে এই মুহূর্তে স্কিলড হওয়াটা অপরিহার্য, যা তাকে আগামী দিনে হেল্প করবে টু সার্ভাইভ? এখন যেহেতু 2026 সাল, আগামী দিন আর আগামী দিন নাই, এটা আজকেই আসলে আগামী দিন। তো আমরা যদি শুরু করতে চাই আজকে থেকে, এখন থেকে বসে পড়া উচিত। আমি যদি বলেন যে স্যার একটাই স্কিল শিখবো, কোন স্কিল, সেটা হচ্ছে অবশ্যই এআই। কারণ এআই কিন্তু চলে এসেছে অলরেডি এবং ম্যাসিভ আকারে হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা ফিল করতে পারছি না, কিন্তু গ্লোবালি আপনি জাস্ট খেয়াল করেন, নাইকি থেকে শুরু করে মাইক্রোসফট, সবাই কিন্তু এআই এর কারণে তারা কর্পোরেটগুলো ইনভেস্টমেন্ট করছে বেশি টাকা, যে আমি কিভাবে আমার কাজ ফাস্টার করতে পারি, কম টাকায় করতে পারি। এখন হচ্ছে ইনভেস্টমেন্ট। সো আপনি ঢাকায় বসে আমরা প্রায় দেখি, পিরোজপুরের বা বরিশালের কোনো একটা গ্রামে বসে বা খাগড়াছড়িতে বসে কেউ একজন গুগলে চাকরি করছে। তার কিন্তু আমেরিকা যাওয়ার দরকার নাই। তো আপনার নিজেকে এমনভাবে স্কিল করুন, টেক স্কিল অবশ্যই, যেটা আপনি সারা পৃথিবীতে ডিমান্ড থাকবে। ডেফিনেটলি স্যার। এখানে একটা জেনারেশনকে আমরা ইগনোর করে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু ট্রেন্ড একটা পপুলেশন আছেন, যারা হয়তো পোস্ট রিটায়ারমেন্ট ফেজটা পার করছেন, জি। যাদের হাতে এখন অফুরন্ত সময় আছে এবং এক্সপ্লোর করবার সময় আছে। এই জেনারেশনটার জন্য কোনো সাজেশন আছে কিনা? তারা নিজেদের আপডেটেড কিভাবে রাখতে পারেন, তারা এই ওয়েভে কিভাবে জয়েন করতে পারেন? ভেরি গুড কোয়েশ্চেন। কারণ আমরা যদি অন্টারপ্রেনারশিপের ডিটেল দেখি, এখানে আছে ধরেন আমরা ওদেরকে বলি সিনিয়র প্রেনার, গ্লোবালি ওদেরকে বলে সিনিয়র প্রেনার। কারণ বাংলাদেশ একমাত্র দেশ, বা একমাত্র না, অনেক আছে, রিটায়ারমেন্টের পর আমরা মনে করি যে আমার শেষ, আমাকে সবকিছু থেকে রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট, বাড়ি বসে থাকবো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। এটা বাংলাদেশে আমরা ভাবি। কিন্তু আপনি দেখেন কেএফসির যে ফাউন্ডার কর্নেল স্যান্ডার্স, উনি শুরু করেছেন রিটায়ারমেন্টের কাছাকাছি, 62 ইয়ার্সে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প কোন বয়সে প্রেসিডেন্ট তো হলেন? এই আমাদের এখন যেহেতু এজিং পপুলেশন বাড়ছে, যেহেতু বেড়েছে এজিং পপুলেশন, বয়স্ক মানুষ বাড়ছে এবং তারা অ্যাক্টিভ, যে তাদেরকে তাদের যে এক্সপার্টিজ সেখান থেকে কাজ করার, তাদেরকে এঙ্গেজ করতে হবে। তারাও শুরু করতে পারেন সিনিয়র প্রেনার। বা যেমন ইন্ডিয়াতে এক মহিলা এট দ্য এজ অফ 95 সিঙ্গারা সমুচার বিজনেস শুরু করেছেন এবং শি ইজ Very successful. সাকসেসফুল। সো সিনিয়র প্রেনার। আর যদি ওই বয়সী মা থাকে বা দাদি থাকে, মাম প্রেনারও একটা শব্দ আছে, বাহ। সিনিয়র প্রেনার, মাম প্রেনার। Mompreneur। বাংলাদেশে এটা বাড়ছে অনেক, মাম নতুন প্রেনারদের, কিছু শব্দ নারী উদ্যোক্তা শিখলাম যেটাকে আজকে। বলি। সো মাম প্রেনার, সিনিয়র প্রেনার এবং ইয়থ এন্টারপ্রেনার তো আছেই, এবং যারা আজকে তো আমার মা দিবস। ঢাকা ভার্সিটিতে ক্লাস। আর আমার বাচ্চাদেরকে নিয়ে আমার আছে কিডস প্রেনার। আচ্ছা, ওটা নিয়ে আমি এই অস্ট্রেলিয়া kids trainer এবং trainer? এই ইনো কিডস শুনবো, কি করেছেন স্যার? দুইটার ম্যাশ আপ, মিক্স আপ কি করলেন?
আমি যখন পিএইচডি করতে যাই, আমি মেলবোর্নে অস্ট্রেলিয়া পড়াশোনা করেছি, মাস্টার্স পিএইচডি। তো ওখানে করতে গিয়ে আমি দেখলাম যে বাইরের দেশে বাচ্চারা 16 বছর বয়সে কেএফসিতে কাজ করে, ম্যাকডোনাল্ডসে কাজ করে। তাহলে আমি চিন্তা করলাম বাংলাদেশে তো বাচ্চারা এই বয়সে আসলে একটা ডিম ভাজি করেও খেতে পারে না। তখন ওই ম্যাকডোনাল্ডস থেকে আমার আইডিয়া আসলো যে আমি আমার সুপারভাইজারকে বললাম যে আমি যে টপিকে ফান্ড পেয়ে আসছি ওটা নিয়ে পিএইচডি করবো না, আমি স্কিল ডেভেলপমেন্ট এবং কম বয়সী বাচ্চারা কীভাবে স্কিল্ড হয় সেটা নিয়ে করবো, স্কিল আর্লি ইন্ট্রোডাকশন অফ অন্টারপ্রেনারশিপ বা এগুলো নিয়ে। তখন আমি ওই দেশে একটা স্কুলে আমি পাইলটিং করলাম 2 বছর। আমি একটা মডেল ডিজাইন করেছি বাচ্চাদের। এটা যে কোনো এটা আপনারও দরকার। এভরি হিউম্যান বিং শুড নো অর হ্যাভ 4 ধরনের স্কিল অ্যাটলিস্ট। লাইফ স্কিল মানে সুইমিং, ড্রাইভিং, কুকিং, এগুলো এখন সবার জানা দরকার। তো লাইফ স্কিল লাগবে সবার, সফট স্কিল লাগবে যে আপনি সুন্দর করে কথা বলা, মোটিভেটেড হওয়া, লিডারশিপ আপনার মধ্যে নিয়ে আসা, মানুষকে ফিল করা, অ্যাক্টিভ কম্প্যাশন, এটা হচ্ছে সফট স্কিল। অনেকগুলো সফট স্কিল আছে, এর মধ্যে কয়েকটা। সো LS লাইফ স্কিল, সফট স্কিল হচ্ছে আপনার জীবনের জন্য লাগবে সব মানুষের কম্পালসারি ভাবে। আর পেট বাঁচানোর জন্য লাগবে হচ্ছে আরো 2টা স্কিল, টেক স্কিল এবং বিজনেস স্কিল। সো আই কল দিস মডেল অ্যাজ LSTB মডেল, লাইফ স্কিল, সফট স্কিল, টেক স্কিল অ্যান্ড বিজনেস স্কিল। সো প্রত্যেক মানুষের 4টা যদি স্কিল থাকে তার আর কোনো বিদেশ যাওয়া দরকার নাই, কারো কাছে হাত পাতা দরকার নাই। তো আলটিমেটলি এই বাচ্চাদেরকে আমি এই 4টা স্কিল শেখাই এবং এই 4টা স্কিল থেকে বাচ্চারা এগুলো শিখছে বাংলাদেশেই ক্লাস 10 যাদের বয়স 10 বছর। আচ্ছা, 10 বছর থেকে সে আর্লি ইন্ট্রোডাকশন নিচ্ছে এই 4টা স্কিলের, এবং আমার প্ল্যান হচ্ছে 18-এর আগে যাতে স্যার এই বিজনেস স্কিলের মধ্যে কি বাচ্চাদেরকে সেভিং স্কিলও শেখানো হচ্ছে? ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে ওখানে, বেসিক্স অফ মার্কেটিং। বাচ্চারা মার্কেটিং জানে, ব্র্যান্ডিং জানে, ওরা ক্লাস 6-এর বাচ্চা। ইন্টারেস্টিং। সো বাচ্চারা কারণ যেতে এই জিনিসগুলো সে শিখবেই। আমি এন্টারপ্রেনারশিপ শব্দটা শিখেছি অ্যাট দ্য এজ অফ 23-তে, ইউনিভার্সিটি 4th ইয়ারে। কিন্তু আমার বাচ্চারা এন্টারপ্রেনারশিপ বা এই যে স্টার্ট আপ ইকোসিস্টেম এগুলো জানে ক্লাস 6 থেকেই। সো LSTB এর 4টা যদি কারো 10 বছর থেকে সে শিখে, আমি শিওর সে শুনতে শুনতে তার মধ্যে ঢুকতে আমি চাই 18-এর মধ্যে সে ধরেন কিছু একটা শুরু করে ফেলুক, তার কিডস ভার্সন অফ এন্টারপ্রেনারশিপ। সে ঘরে বসে লাগলে কিছু একটা বানাক, অনলাইনে সেল করবে, এবং করছেও কিন্তু। এবং ইউল বি হ্যাপি। আমার কিছু বাচ্চা আছে, এরা মাসে ধরেন 20,000 থেকে 30,000 রেঞ্জে ইনকাম করে, Wow. ক্লাস 6-এর কোনো একটা স্কুলের বাচ্চা। কারণ সে ক্যানভা দিয়ে কাজ করে, প্রেজি পারে, সে তার বাবা মায়ের এমপ্লয়ি। পরে তোমাদের আমি প্রেজেন্টেশন বানিয়ে দিব, আমাকে প্রতি প্রেজেন্টেশন 200 টাকা দিতে হবে। চমৎকার। এবং এক বাচ্চা বলেছে, আমি গত ঈদে প্রায় 34,000 টাকা সে ইনকাম করেছে। সে তার পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি সবার ডিজিটাল ঈদ কার্ড বানিয়ে দিয়েছে। Wow. তো বাচ্চারা কিন্তু যদি এগুলো এখন ইটস এ ম্যাটার অফ 1 মিনিট, 30 সেকেন্ডসও পারবে একটা ঈদ কার্ড বানাতে। চমৎকার স্যার, অসংখ্য ধন্যবাদ। এবং সে 200 টা বানিয়েছে। এখন আমার ফিল হচ্ছে আমি যদি রিওয়াইন্ড করে পিছনে যেতে পারতাম, আমার যদি এরকম একটা মেন্টর থাকতো, জীবনটা আরো অনেক একদম, বেশি উপভোগ্য, আসলেই। চমৎকার, সুন্দর হতো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার প্রতি শ্রদ্ধা প্রচুর রইলো, ভালোবাসা স্যার। আপনার জন্য। Thank you very much for আপনার having me here আগামী today. প্রজন্ম যাদের তৈরি করছেন তাদের জন্য। আর দর্শক, আজ এখানে ইতিটা আনতে চাই, ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, মেয়ে হলে তাকে ডাক্তার হতেই হবে, এই মানসিকতা পরিবর্তন হয়ে গেছে সমাজের। আপনি বদলাননি, যদি এখন আপনি ঠিক এইভাবে ভাবেন, আপনি বদলান। 1000টা স্বীকৃত পেশা এখন আছে, তার মধ্যে একটি তাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ দিন। ভালো থাকবেন আমাদের সবাই। অন্য অনেক কিছু হওয়ার সময় এসেছে। একদম শুভ সকাল। শুভ সকাল।